হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা সেকেন্ড ফেজের একের এইচের বাকি অংশ এবং দুইয়ের এইচের বাকি অংশ এবং দুইয়ের আই ক্লাস করার চেষ্টা করব। আশা করি এতদিন যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো বুঝেছেন। আমরা ক্লাস করছিলাম মডেলস, সেন্স অফ মডেলসের উপর মডেল ভার্বগুলো নিয়ে আলোচনা করছিলাম। একটু আমাকে জানাবেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি। খালেদ আহমেদ ভাই বলেছেন ক্লিয়ার। ওকে, সো সবাই ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে পারি। তো দেখুন, আমরা ছিলাম ইংলিশ 3-in-1 কোর্সের সেকেন্ড ফেজে এবং আলোচনা করছিলাম আপনার সেন্স অফ মডেলস নিয়ে। তো সেন্স অফ মডেলসকে অর্থাৎ মডেলের ব্যবহারের উপর ভিত্তি করে আমরা মডেলগুলোকে আলোচনা করছিলাম। অ্যাপ্লিকেশন বেসড মডেল ভার্বগুলোর একটা গ্রুপ করেছিলাম। যেমন আমরা করেছিলাম মডেলস ফর এবিলিটি, models for probability, probability পড়েছি, আর একটা হচ্ছে কি models for surety। এই ব্যাপারগুলো আমরা অলরেডি ক্লিয়ার করেছি। তো আজকে আমরা যেটা ক্লিয়ার করব সেটা হচ্ছে কি models for পারমিশন। তো আশা করি আপনারা মডেলস ফর এবিলিটির ব্যাপারটা শিখেছেন, প্রবাবিলিটির ব্যাপারটা শিখেছেন, সিউরিটি যে ব্যাপারটা ছিল নিশ্চিত ঘটনা ব্যাখ্যার জন্য, সম্ভাব্য ঘটনা ব্যাখ্যার জন্য এবং সক্ষমতা বা সামর্থ্য ব্যাখ্যার জন্য আমরা কোন কোন মডেল ভার্ব ব্যবহার করি। এই তিনটা আমরা অলরেডি ডান। আমরা আজকে পারমিশন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস নাম্বার হচ্ছে 2-এর এইচ। ওকে, সো আমরা 2-এর এইচে কী নিয়ে আলোচনা করতেছি? ক্লাস হচ্ছে 2-এর এইচ আলোচনা করব পারমিশন, অর্থাৎ পারমিশন নেয়া বা দেয়ার ক্ষেত্রে আমরা কোন কোন মডেল ভার্বগুলোকে ব্যবহার করতে পারি। সো পারমিশনের ক্ষেত্রে আমাদের কি হবে? তিনটা জায়গা হবে। একটা হবে কি আপনার পাস্ট, একটা হবে প্রেজেন্ট এবং আরেকটা হবে কি আপনার ফিউচার। তিনটা জায়গায় আমরা পারমিশন নিয়ে থাকি, তিনটা দিকে আমরা পারমিশনের ব্যাপারে কথাবার্তা বলে থাকি। সো প্রথমে আমরা আসি প্রেজেন্ট অর ফিউচার, মানে দুইটা একসাথেই পারমিশন নেওয়ার ক্ষেত্রে একই স্ট্রাকচার, প্রেজেন্ট এবং ফিউচারের ক্ষেত্রে কি একই স্ট্রাকচার ব্যবহৃত হয়। সো একই স্ট্রাকচারে আপনি কিভাবে পারমিশন নিয়ে থাকেন এই ব্যাপারটা, ঠিক আছে? সো এই ক্ষেত্রে দেখুন, মানে এটা অনেকটাই নিয়ার হলে নিয়ার ফিউচার, প্রেজেন্ট প্লাস নিয়ার ফিউচার, ঠিক আছে? প্রেজেন্ট প্লাস নিয়ার ফিউচার যদি হয়, মানে নিয়ার ফিউচার বলতে কি প্রায় প্রেজেন্টই ধরা যায়, কিন্তু সামান্য ভবিষ্যৎ আর কি। সেই ক্ষেত্রে একটা স্ট্রাকচার হবে, মানে প্রেজেন্ট প্লাস নিয়ার ফিউচারের ক্ষেত্রে সামান্য, ঠিক আছে? যেমন স্বাভাবিক সাধারণ ঘটনা বা বিষয়গুলি অনুমতি প্রকাশ করার ক্ষেত্রে আমরা এটাকে আমরা আলোচনা করেছিলাম, আমার কাছে মনে হচ্ছে আলোচনা করছি, যাই হোক। আর বললাম কি ইউ ক্যান, আমরা এটা আলোচনা করেছি, ইউ ক্যান ডু ইউর ডিউটি, ইউ ক্যান ডু ইউর ডিউটি, তুমি তোমার ডিউটি করতে পারো, তার মানে আমি এটা অনুমতি দিচ্ছি, ঠিক আছে? ইউ ক্যান ডু ইউর ডিউটি, তুমি তোমার ডিউটি পালন করতে পারো, তুমি তোমার ডিউটি করতে পারো। আবার আমরা বলতে পারি ইউ ক্যান প্লে, ধরেন এটা আপনার ছেলেকে আপনি বলছেন যে তুমি খেলতে পারো, যাও তুমি এখন খেলতে পারো, ইউ ক্যান প্লে, তার মানে এটা অনুমতি দিচ্ছি। এটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে অথবা নিয়ার ফিউচারের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। আর যদি একেবারে ফিউচারের হয় তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি
ইউ উইল বি অ্যালাউড, ইউ উইল বি অ্যালাউড, বি অ্যালাউড টু ডু সামথিং। দেখুন আমি এই টপিক্সটা আমরা আলোচনা করেছিলাম, তারপরে একটু বলে দিচ্ছি। দেখুন ফিউচার, একেবারে ফিউচারের হলে আপনি বি উইল বি অ্যালাউড টু ডু সামথিং, এটা আমরা ব্যবহার করব। আর পাস্টের ক্ষেত্রে যদি আপনি অনুমতি প্রকাশ করেন, সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা হচ্ছে কুড প্লাস ডু, আর একটা হচ্ছে কি আপনার ওয়াজ ওয়ার অ্যালাউড টু ডু, ওয়াজ ওয়ার অ্যালাউড টু ডু, এই ধরনের স্ট্রাকচার ছিল। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। জেনারেল কেসের ক্ষেত্রে আমরা কুড প্লাস ডু ব্যবহার করব, আর স্পেসিফিক কেসের ক্ষেত্রে আমরা ওয়াজ ওয়ার অ্যালাউড টু ডু সামথিং ব্যবহার করব। এটা আপনাদের আশা করি আগের ক্লাস যেহেতু মনে আছে বা বুঝতে পেরেছেন। সো এটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন এগুলো হচ্ছে অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা কাকে কাকে ব্যবহার করব এটা দেখিয়েছি। এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে অনুমতি না দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ রিফিউজ করলে বা রিফিউজিং প্রসেসগুলো কি হবে, অর্থাৎ আপনি কাউকে অনুমতি দেন নাই, সেক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে আপনি দুটি স্ট্রাকচার ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে ক্যান্ট, রিফিউজিংয়ের ক্ষেত্রে আপনি দুটি স্ট্রাকচার ব্যবহার করতে পারেন, একটা হচ্ছে কান্ট আর একটা হচ্ছে মাস্ট নট বা মাসন্ট। ঠিক আছে, এই দুইটা স্ট্রাকচারে আপনি অনুমতি দিবেন না মানুষকে। ঠিক আছে, অর্থাৎ আপনি নিবারণ করবেন বা বাধা দিবেন, অনুমতি না দিয়ে তাদেরকে রিফিউজ করে দিবেন যে ইউ ক্যান্ট। আর এটা হচ্ছে মাস্ট নট, মাস্ট নট। মাস্ট নট আর এটা হচ্ছে কি ক্যান্ট, মাস্ট নট আর এটা হচ্ছে ক্যান্ট। মাস্ট নট এবং ক্যান্ট দিয়ে আমরা কি করি, রিফিউজড করি। কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করব, ক্যান্ট এবং মাস্ট নট। খেয়াল করেন, ক্যান্ট হচ্ছে কোনো রুলস রেগুলেশনের বিরুদ্ধে গেলে আপনি কি ব্যবহার করবেন কি, ক্যান্ট। রুলস রেগুলেশনের বিরুদ্ধে গেলে, এটা আপনার না, মনে করেন কোনো একটা রুলস অথবা কোনো রেগুলেশন, আদেশ নিষেধ দেয়া আছে, সেই ক্ষেত্রে যদি আপনি কাউকে নিষেধ করেন তাহলে ক্যান্ট ব্যবহার করবেন। তাহলে মাস্ট নট কখন, যদি সেটা নিজে থেকে আপনি কাউকে নিষেধ করেন, নিজে থেকে, এটা রুলস রেগুলেশন না, এটা আপনি নিজে থেকে বলতেছেন যে ভাই তুমি এটা করতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মনে করেন যে আপনি একটা পার্কে গেলেন, পার্কে লেখা আছে যে নো স্মোক। ঠিক আছে, নো স্মোক লেখা আছে। ঠিক আছে, তো এখন আপনি যদি কাউকে বলেন যে ইউ ক্যান্ট স্মোক, এর মানে হচ্ছে কি, এটা আপনি বলতেছেন না, এটা হচ্ছে কি, এই ভাই এখানে সাইনবোর্ডে দেওয়া আছে আপনি স্মোক করতে পারেন না, ইউ ক্যান্ট স্মোক, কারণ এটা রুলস রেগুলেশন। বাট আপনি মনে করেন পড়তেছেন, ঠিক আছে, তো আপনার ছোট ভাই এসে আপনাকে ডিস্টার্ব করতেছে, সেক্ষেত্রে আপনি বলবেন ইউ মাস্ট নট ডিস্টার্ব মি, তুমি আমাকে ডিস্টার্ব করবে না। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আপনার নিজে থেকে নিষেধাজ্ঞা। নিজে থেকে আপনি যখন কাউকে নিষেধ করেন, কাউকে পারমিশন দেন না, কাউকে পারমিশন দিচ্ছেন না, তখন আপনি মাস্ট নট ব্যবহার করবেন। নিজে থেকে যদি দেন, পারমিশন না দেন, তাহলে মাস্ট নট ব্যবহার করবেন। আর যদি মনে করেন যে কোথাও রুলস রেগুলেশন আছে, ভঙ্গ করা যাবে না, সেক্ষেত্রে আপনি ক্যান্ট ব্যবহার করবেন। ঠিক আছে, ইউ ক্যান গো, ইউ ক্যান্ট রাইট হেয়ার, এখানে তুমি লিখতে পারবে না, এগুলো হচ্ছে কি নিজে থেকে। ওকে, ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। সো এই ব্যাপারটা একটু আমাকে জানাবেন যে আপনি রিফিউজড করার ক্ষেত্রে কখন আপনি মাস্ট এবং কখন আপনি ক্যান্ট ব্যবহার করবেন। এখন ধরেন রিফিউজিংয়ের এই ব্যাপারগুলো হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচারের ক্ষেত্রে। যদি আপনি রিফিউজ করেন ভবিষ্যতে, তাহলে কি করবেন, ভবিষ্যতে করলে ইউ অন্ট, উইল নট অর অন্ট। ঠিক আছে, যে কোনো একটা অপশন ইউজ করবেন। উইল নট বি অ্যালাউড, জাস্ট এখানে আপনি কি করবেন, উইল নট বি অ্যালাউড টু ডু সামথিং, এটা হচ্ছে আপনি ভবিষ্যতে নিষেধ করলে এটা,
আর অতীতে নিষেধ করলে কি করবেন, অতীতে নিষেধ করলে সবসময় আপনি ওই কুডের পর নট, ঠিক আছে, কুড নট প্লাস ভার্ব ওয়ান। অতীতে নিষেধ, অতীতে পারমিশন দিতে কি করছিলাম আমরা, অতীতে পারমিশন দিতে কুড প্লাস ভার্ব ওয়ান। তো অতীতে নিষেধ করার ক্ষেত্রে জাস্ট কুডের উপর একটা নট বসিয়ে দিবেন। এই হচ্ছে আমাদের রিফিউজিং, মানে আপনি নেগেটিভ অর্থাৎ কাউকে পারমিশন দিবেন না, সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন। এবার দেখুন আমরা পারমিশন চাওয়ার ক্ষেত্রে কিছু কিছু স্ট্রাকচার ব্যবহার করি, কিছু স্ট্রাকচার আমরা পারমিশন দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি, মানে পারমিশন চাওয়ার ক্ষেত্রে ব্যবহার করি। তো এটার নাম হচ্ছে আস্কিং পারমিশন, পারমিশন চাওয়া, মানে আপনি পারমিশন কারো কাছ থেকে চান, ঠিক না? আমরা অনেক সময় পারমিশন চাই যে ভাই যেতে পারে কি, আপনার মোবাইলটা ইউজ করতে পারে কি, আপনার মোবাইলটা ধরতে পারে কি, এই ধরনের যে পারমিশনগুলো আমরা চাই সেই ব্যাপারটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। সো আস্কিং পারমিশন, টপিকসটার নাম হচ্ছে কি আস্কিং পারমিশন। এক্ষেত্রে আমরা আস্কিং পারমিশনের ক্ষেত্রে প্রথমে যে ব্যবহারটা করি সেটা হচ্ছে ক্যান দিয়ে আমরা আস্ক করি। যেমন ক্যান আই স্পিক, ক্যান আই স্পিক, ক্যান আই স্পিক টু জন, আমরা কি জনের সাথে কথা বলতে পারি? এটা আপনি একটা আস্কিং পারমিশন, মানে আপনি পারমিশন চাচ্ছেন। ক্যান আই স্পিক টু জন, ক্যান আই স্পিক টু জন। এটা হচ্ছে কি এই ক্যান ব্যবহার করবেন মোস্ট ডিরেক্ট, মোস্ট ডিরেক্ট, এটা হচ্ছে একদম সরাসরি কারো কাছ থেকে, মনে করেন যে সরাসরি আপনি জিজ্ঞাসা করলেন যে ক্যান আই স্পিক টু জন, হয় বললে বলেন, না বলে নাই। আমি কি জনের সাথে কথা বলতে পারি, হয় হ্যাঁ, না হয় কি না, সরাসরি বলছেন এটা, মানে এখানে কোনো আনুষ্ঠানিকতা নাই, কিছুই নেই। আপনি সরাসরি যদি কথাবার্তা অনুমতি চান, ক্যান আই স্পিক টু জন, আমি কি জনের সাথে কথা বলতে পারি, কথা বলতে পারলে বলেন হ্যাঁ, বলতে না পারলে বলেন না। এটা হচ্ছে সরাসরি জিজ্ঞাসা, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ক্যান দিয়ে করবেন। দেখুন প্রত্যেকটা জিনিসের একটা মানে আছে, ইংলিশে প্রত্যেকটা বিষয়ের একটা মানে হয়। তারপর দেখুন আপনি কুড দিয়ে যদি প্রশ্ন করেন, কুড দিয়ে প্রশ্ন করাটা হচ্ছে কি ফর্মাল, অনেক ফর্মাল, অনেকটাই পোলাইট, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনি যদি এই বাক্যটা দিয়ে যদি বলেন যে কুড আই স্পিক টু জন, এটার মানে হচ্ছে কি আপনি একটু আমতা করতেছেন, মানে খুব ভদ্রতার সাথে বলতেছেন যে কুড আই স্পিক টু জন, মানে আপনি এইভাবে বলতেছেন যে মানে জনের সাথে কি একটু কথা বলা যায়, কথা বলতে পারি, মানে এটা হচ্ছে কি একটু আমতা করে অনেকটাই হাত পা গুটিয়ে, ঠিক আছে, হাত পা গুটিয়ে ভদ্র সাজে আমরা কথা বলি না অনেক সময়, হাত পা গুটিয়ে, মনে করেন যে দুই হাত পা গুটিয়ে, যে এদিকে একটু কুজো হয়ে, ঠিক আছে, হাত পা গুটিয়ে কুজো হয়ে আমরা বলি না যে ভাই ক্যান আই স্পিক টু জন, এটা হচ্ছে কি একদম স্ট্রেট কাট বলতেছেন যে ভাই আমি জনের সাথে কথা বলতে চাই, দিলে দেন, না দিলে নাই। আর এখানে হচ্ছে কি একটু ইতস্তত ভাব নিয়ে, একটু ভদ্র ভাব নিয়ে, নিচের দিকে নুয়ে, ঠিক আছে, একটু নিচু হয়ে বলতেছেন যে could I speak to John, could I speak to John, মানে এটা খুবই ফর্মাল, ঠিক আছে? এই আর কি, ক্যান দিয়ে আপনি পারমিশন চাইলে, কুড দিয়ে পারমিশন চাইলে পার্থক্যটা কি, এটা আশা করি বুঝাতে পেরেছি। ওকে, এই ব্যাপারটা। এরপর দেখুন আমরা পারমিশন চাওয়ার ক্ষেত্রে অন্য আরেকটা শব্দ ইউজ করি, সেটা কি পারমিশন চাওয়ার ক্ষেত্রে আমরা কখনো কখনো মেই ইউজ করি, মেই, ঠিক আছে, মেই। মনে রাখবেন, খেয়াল রাখবেন, মেই দিয়ে যে পারমিশনগুলো করি এটাও কি ফর্মাল, এটা কি ফর্মাল, মেই শব্দটা কি ফর্মাল, এটা ফর্মাল। তবে মেয়ের সাথে কখনোই অন্য কোনো প্রনাউন বসে না, শুধু আই বসে। পারমিশন করার ক্ষেত্রে মে আই, মেয়ের সাথে অন্য কোনো অর্থ বসে না। মে আই স্পিক টু জন, আমি কি জনের সাথে কথা বলতে পারি, এটা আর এটা প্রায় সেম ক্যাটাগরি, মানে ফর্মাল ক্যাটাগরি, ঠিক আছে, ফর্মাল ক্যাটাগরি, ঠিক আছে। একজন জিজ্ঞাসা করেছেন স্যার ক্যানের পরিবর্তে কি আমরা কি স্পিক টু জনের টু এর সাথে কি উইথ বসানো যাবে? না, স্পিক একটা ভার্ব, এই ভার্বের সাথে টু হচ্ছে কি একদম অ্যাপ্রোপ্রিয়েট। স্পিকের সাথে টু যায় সবসময়, উইথ যায় না, কথা বলছেন? স্পিক ভার্বের সাথে সবসময়, কারোর সাথে কথা বলা অর্থে স্পিক টু, এটা একসাথে পড়তে হবে, আলাদা আলাদা না। স্পিক টু মানে হচ্ছে কথা বলা, এটা ইডিওমেটিক একটা এক্সপ্রেশন, ঠিক আছে। স্পিক টু একসাথে মনে মুখস্থ করবেন, স্পিক টু মানে কারোর সাথে কথা বলে, স্পিক উইথ না, ঠিক আছে। মে আই স্পিক টু জন, আমি কি জনের সাথে কথা বলতে পারি? যদিও বাংলায় আমরা সাথে বলি, কিন্তু ইংরেজরা স্পিকের সাথে টু ইউজ করে, ঠিক আছে, স্পিক টু জন। এবারটা আশা করি বুঝতে পেরেছেন।
এরপর দেখুন আপনি পারমিশন চাওয়ার ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, পারমিশন চাওয়ার ক্ষেত্রে আপনি মাইটও ব্যবহার করতে পারবেন। মাইট পারমিশন চাওয়ার ক্ষেত্রে, তো মাইট হচ্ছে কি, মাইট হচ্ছে আপনার ভদ্রতার বাপ, মানে এটা এমন পর্যায়ের ভদ্রতা যে অনেকটা ন্যাকামি করার মতো, ঠিক আছে। মাইট আই স্পিক টু জন, মনে করেন যে বড় বড় আউলিয়া পীর দরবেশের সাথে যদি আপনি কথা বলতে চান, তখন যে ভদ্রতার খাতিরে কথা বলবেন সেটা হচ্ছে এটা, ঠিক আছে। কথা বলছেন, মাইট আই স্পিক টু জন, মানে মনে করেন যে বড় বড় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যদি আপনি কথা বলতে চান তাহলে এটা দিয়ে পারমিশন চাইবেন, ঠিক আছে। তো ভালো করে বোঝার চেষ্টা করেন, আপনি যে কোনো একটা ওয়েতে পারমিশন চাইতে পারবেন, তবে পরিস্থিতিটা ভিন্ন ভিন্ন। মাইট দিয়ে করলে মানে বড় বড় মাইটি ব্যক্তি যারা সর্বশক্তিমান অনেক পাওয়ারফুল ব্যক্তি তাদের সাথে আপনি এটা ব্যবহার করবেন, তবে এটা না করলেও হয়। এটা না করে আপনি কোনটা করতে পারবেন, মেই করতে পারবেন, মেই, ঠিক আছে। মেই দিয়ে করতে পারবেন, কুড দিয়ে করতে পারবেন, ফর্মাল সিচুয়েশন যেগুলো, ভাই ব্রাদার মানে আপনার বড় ভাই বাবা এদের কাছে পারমিশন চাইলে কুড এবং মেই ব্যবহার করবেন। আর যদি মনে করেন বন্ধু সুলভ, যেগুলো ডিরেক্ট দিবেন না না দিলে না করেন, দিলে হ্যাঁ বলেন, এইরকম ক্ষেত্রে আপনি ক্যান ব্যবহার করবেন। ওকে, সো আমরা পারমিশন কীভাবে চাইবেন এই ক্ষেত্রে আমরা আপনাকে কয়েকটা স্ট্রাকচার দেখিয়েছি, আশা করি আপনি হেল্পফুল হয়েছেন এবং এগুলো আপনার স্পোকেন ইংলিশে বহুল ব্যবহৃত হয়, ঠিক আছে। তা আমরা এখন চলে আসি মডেল ভার্বস ফর অবলাইগেশন। অবলাইগেশন মানে কি, অবলাইগেশন মানে এবার বাধ্যবাধকতামূলক কোনো কথাবার্তা বললে সেক্ষেত্রে আমরা কোন কোন মডেল ভার্ব ব্যবহার করতে পারি। অবলাইগেশন, সো অবলাইগেশনের ব্যাপারটা হচ্ছে কি, যে আপনি বাধ্য কোনো কিছু করতে, সেই ক্ষেত্রে আমরা কোন কোন মডেল ভার্ব ব্যবহার করে থাকি। সো বাধ্যবাধকতা প্রকাশ করতে আমরা দুইটা মডেল ভার্ব ব্যবহার করি, একটা হচ্ছে কি হ্যাভ টু, আর একটা হচ্ছে কি and another is must। এই দুটো ওয়ার্ড আমরা বাধ্য কোনো কিছু করতে মডেল ভার্ব ব্যবহার করে থাকি। ওকে, তো এটা নেগেটিভ হচ্ছে ডোন্ট হ্যাভ টু, মানে অতিরিক্ত একটা ডু এনে আমরা এটাকে নেগেটিভ করি, ডোন্ট হ্যাভ টু। আর এটা নেগেটিভ হচ্ছে কি মাস্ট নট। ওকে, এই ব্যাপারটা দেখুন, এবার আমরা কোথায় চলে আসছি, কথাবার্তা বলার ক্ষেত্রে বাধ্য, মানে তুমি এটা করতে বাধ্য, তোমাকে এটা করতে হবে, আমাকে এটা করতে হবে, আমি অবশ্যই এটা করব, এই ধরনের বাধ্য অবলাইগেশনের যে ব্যাপারটা আছে সেক্ষেত্রে আমরা এই মডেল ভার্বগুলো ব্যবহার করি। এখন হ্যাভ টু কখন হবে, মাস্ট কখন হবে, এটা হচ্ছে আমাদের একটু ভালো করে জানতে হবে। তো আমরা কিছুক্ষণ আগে আমরা শিখিয়েছিলাম মাস্ট হচ্ছে কার জন্য, মাস্ট হচ্ছে নিজে থেকে অবলাইগেশন আসে। তাহলে হ্যাভ টু হবে কি, দেখুন সহজ ব্যাপারগুলো মনে রাখতে হবে। মানে হ্যাভ টু হচ্ছে কি অন্যের থেকে আপনার মধ্যে বাধ্যবাধকতা আসছে, অন্যের থেকে, আপনার থেকে না। মাস্ট হচ্ছে কি নিজের থেকে অন্যের থেকে যেসব বাধ্যবাধকতা আসে। ওকে, তো খেয়াল করেন, আমি যদি বলি একটা উদাহরণ, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, এর মানে হচ্ছে আমাকে কাজটি করতে হবে, এর মানে কাজটা করার জন্য আপনার তাড়া না, কাজটা করার জন্য হয়তো আপনাকে আপনার বস তাড়া দিয়েছে যে তুমি এই কাজটা যদি না করো তাহলে তোমার খবর আছে, ঠিক আছে। বস কি করেছে, বস আপনাকে হুকুম করেছে যে এই কাজটা তোমাকে করতে হবে, তো সেই ক্ষেত্রে আপনি বলবেন আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটা করতে হবে, ঠিক আছে। আর এখানে যদি বলেন আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে কি আমি অবশ্যই কাজটা করব, আমি করবই, ঠিক আছে, এরকম একটা জোর এখানে, বাট এটা হচ্ছে আপনি নিজে থেকে নিচ্ছেন, ঠিক আছে, আপনি নিজে থেকে আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটা করব, এটা হচ্ছে কি কেউ আপনাকে, আপনি নিজে থেকে আপনার মনে হলো, ঠিক আছে, যে আমি পরপর পরীক্ষাগুলো খারাপ করতেছি না, এবার আমি অবশ্যই পাস করব, সেটা হচ্ছে আই মাস্ট পাস দি এক্সাম, ঠিক আছে। আর যদি মনে করেন যে না আমাদের ফ্যামিলি থেকে আমার উপর অনেক প্রেশার দিতেছে, পাস আমাকে করতেই হবে, সেক্ষেত্রে বলবেন আই হ্যাভ টু পাস দি এক্সাম।
ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। উপরের মহল থেকে যে প্রেশার আছে, আমাদের বাংলাদেশে উপর মহল থেকে যে প্রেশারগুলো আসবে সেটা হচ্ছে হ্যাভ টু। আর নিচ থেকে নিজের ভালোর জন্য, নিজের সুবিধার জন্য, নিজের পারফরমেন্সের জন্য যে কাজগুলো আপনাকে করতে হয় সেগুলো হচ্ছে মাস্ট। ওকে, সো এটা আশা করি বুঝতে পেরেছেন। এই দুইটা জিনিস মনে রাখেন। সো এটা আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এই জায়গায় আমরা কিভাবে কি করব। এখন হ্যাভ টু এর ব্যাপারে আমরা একটু ডিটেলস শিখব। হ্যাভ টু ডু, এই হ্যাভ টু ভার্ব সম্পর্কে আমরা একটু ডিটেলস শেখার চেষ্টা করব যে হ্যাভ টু ডু কীভাবে আমাকে শিখতে হবে। ওই যে হ্যাভ টু বা বাধ্যবাধকতামূলক যে কথাবার্তাগুলো বলি আমরা, এটারও কি আছে, পাস্ট আছে, এটারও প্রেজেন্ট আছে, এটারও একটা ভবিষ্যৎ আছে, ঠিক না? সব কিছুরই কি আছে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার আছে আমাদের লাইফের, প্রত্যেকটা মানুষেরই আছে। সো এখানে তাদেরও ব্যতিক্রম না। তো এখন আপনি বর্তমানে যদি হ্যাভ টু দিয়ে কথা বলেন, বাধ্যবাধকতা এমন, অতীতেও বাধ্যবাধকতা এমন হতে পারে, ফিউচারও বাধ্যবাধকতা এরকম হতে পারে, ঠিক না? হতেই পারে আমাদের লাইফে। এখন ধরেন বাধ্যবাধকতা যদি আপনি প্রেজেন্টে করেন, পাস্টে করেন, ফিউচারে করেন, সেক্ষেত্রে আমরা কিভাবে আলোচনা করব। ধরেন প্রেজেন্টে বাধ্যবাধকতাগুলো আপনি ইউজ করবেন বি টু। একটা হচ্ছে বি টু যেরকম, যেমন ধরেন আই এম টু ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে বর্তমানে আই এম টু ডু দ্য ওয়ার্ক। এটা হচ্ছে কীরকম, ধরেন আপনি নিয়মিত করেন যে কাজগুলো, সচরাচর স্বাভাবিক যে কাজগুলো আপনাকে করতে হয়, আপনি বাধ্য। ধরেন আপনি একটা জায়গায় জব করেন, তো আপনি এক্ষেত্রে কি আপনি বাধ্য আপনার কাজ করতে, ঠিক না? আমাকে কাজটি করতে হয় কারণ আমি ওখানে চাকরি করি। তো এটা আসলে এই মুহূর্তে করছেন এরকম না। আই এম টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়, এটার অনুবাদ কী হবে, করতে হয়। আমি করতে চাই না, আমাকে করতে হয়, আমাকে কাজটি করতে হয়। নিয়মিত আপনি করেন, আগে করেছেন, বর্তমানে করেছেন, ভবিষ্যতেও করবেন। এটা এবার ধরেন এই জায়গায় আপনি এই বর্তমানের জন্য আপনি হ্যাভ টু ব্যবহার করতে পারবেন। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, এটা কি, এটা হচ্ছে ঠিক এই মাত্র আপনাকে কাজটা করতে হবে, আগে না। এটা হচ্ছে কি, এই মাত্র আপনাকে কাজটি করতে হবে, আপনি কিন্তু আগে করেন না এই কাজটা। প্রেজেন্টের মধ্যে একটা পার্থক্য আছে, খেয়াল করেন। এটার প্রেজেন্টটা বুঝতে পেরেছেন? এটার প্রেজেন্টটা হচ্ছে যে আপনাকে নিয়মিত করতে হয়। আই এম টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়, এর মানে হচ্ছে কি আপনাকে নিয়মিত করতে হয়। আর আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে কি আমাকে কাজটি করতে হবে, যদিও ববে আমাকে কাজটি করতে হবে, কিন্তু এটা হচ্ছে ঠিক এই মাত্র আপনাকে হয়তো কাজটা করতে হবে, আপনি হয়তো এই মাত্র বলার পরে স্টেপটা নিচ্ছেন, ঠিক আছে? সো এই ক্ষেত্রে এটাও কি, প্রেজেন্ট থেকে নিয়ার ফিউচারের দিকে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হবে, এটা হচ্ছে প্রেজেন্ট থেকে নিয়ার ফিউচারের দিকে। ওকে, এবারটা হচ্ছে প্রেজেন্ট থেকে নিয়ার ফিউচারের দিকে, মানে বলার পর আপনি হয়তো কাজটা ধরেছেন করার জন্য, অথবা কিছুক্ষণ পর করবেন। এটা হচ্ছে প্রেজেন্ট থেকে নিয়ার ফিউচারের দিকে। আর এটা হচ্ছে আপনার নিয়মিত আপনি যেগুলো করেন, রোজ আপনাকে ভাত খেতে হয়, যদিও এটা নিজে থেকে হয়, এটা কেউ বাধ্য করে না, অনেককে বাধ্য করা হয়। যদি বাধ্য করা হয় তাহলে অ্যাম টু দিয়ে লিখবেন, ঠিক আছে? তো এটা গেল। এরপর দেখুন প্রেজেন্টের আরও কিছু ফর্ম আছে। যেমন ধরেন আপনি যদি বলেন আমাকে কাজটি করতে হচ্ছে, তখন আপনি কি করবেন? যদি হয় আমাকে কাজটি করতে হচ্ছে, তখন আপনি বলবেন আই এম হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কাজটি করতে হচ্ছে। দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা পার্থক্য আমি বলছি, ভালো করে দেখেন। আমাকে কাজটি করতে হচ্ছে কি, আই এম হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে? ভালো করে খেয়াল করবেন, এটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন বললেন যে আমাকে কাজটি করতে হয়েছে, যদি হয়েছে বলেন তাহলে কি হবে? তাহলে আই হ্যাভ হ্যাড
টু ডু দ্য ওয়ার্ক, মানে করতে চান নাই কিন্তু আপনাকে কাজটি করতে হয়েছে। দেখুন, আমাকে কাজটি করতে হয়েছে। আই হ্যাভ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়েছে। আই হ্যাভ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। দেখুন বাংলা কিন্তু আমি করে দিচ্ছি, বাংলা ব্যাপারটা ফিল করার চেষ্টা করবেন। এরপর ধরেন বললাম আমাকে 3-4 দিন ধরে কাজটা করতে হচ্ছে, একটা সময় যদি উল্লেখ করে দিই তাহলে আপনি বলবেন কি, আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন হ্যাভিং, I have been having to do the work. I have been having to do the work. এটা হয়েছে কি, এটা হচ্ছে এখানে একটা টাইম উল্লেখ করতে হবে, ফর 3 weeks। অনেক সময় আমাদের হয় না যে 3 সপ্তাহ ধরে কাজটি করতে হচ্ছে, 3 সপ্তাহ ধরে কাজটি করতে হচ্ছে, ওকে, 3 সপ্তাহ ধরে কাজটি করতে হচ্ছে। তো এই ছিল আমাদের বর্তমানে আপনি বাধ্যবাধকতা বুঝাতে যে স্ট্রাকচারগুলো ফলো করবেন। এটা হচ্ছে কি প্রেজেন্টের ক্ষেত্রে। দেখুন প্রেজেন্টের ক্ষেত্রে আই এম টু ডু দ্য ওয়ার্ক, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আই এম টু ডু দ্য ওয়ার্ক হচ্ছে কি, যে কাজটা আপনি নিয়মিত করেন, নিয়মিত করতে বাধ্য, ঠিক না? আপনি যদি অফিসে চাকরি করেন, আপনি কোনো অফিসে চাকরি করলে আপনি ধরেন কন্টিনিউ করেন, ঠিক না, কন্টিনিউ আপনি একটা অফিসে চাকরি করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হয়, আমাকে কাজটি করতে হয়, মানে রোজ 10টার সময় স্কুলে যেতে হয় বা 10টার সময় অফিসে যেতে হয়, আমাকে 10টার সময় অফিসে যেতে হয়। আপনি এখন যাচ্ছেন এই সেন্সে না, আপনি বলছেন কি আমাকে রোজ 10টার সময় অফিসে যেতে হয়, সেক্ষেত্রে বলবেন আই এম টু গো টু মাই অফিস অ্যাট 10 AM। এর মানে হচ্ছে আপনি নর্মালি বলতেছেন, আপনার অ্যাক্টিভিটিস বলতেছেন যে আমাকে 10টার সময় অফিসে যেতে হয়, অফিসে যেতে হয়। এই ব্যাপারটা হচ্ছে এটা স্ট্রাকচার। এটা হচ্ছে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, এর মানে হচ্ছে আমাকে অফিসে, আপনি এখনও অফিসে জয়েন করেন নাই, মনে করেন আজ কিংবা কাল জয়েন করবেন, আজ কিংবা কাল আপনি অফিসে জয়েন করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন যে আমাকে 10টার সময় অফিসে যেতে হবে। আই হ্যাভ টু গো টু অফিস অ্যাট 10 AM। যেতে হবে, কারণ এখন আপনি যান নাই, আমাকে যেতে হবে, মানে হয় আজকে থেকে যেতে হবে অথবা কালকে থেকে যেতে হবে। নিয়ার ফিউচারে এই ব্যাপারটা রয়েছে, ঠিক আছে, প্রেজেন্ট থেকে নিয়ার ফিউচারে। ওকে, ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা দেখুন, অফিসে জয়েন করবেন হয় আজকে থেকে অথবা কালকে থেকে আপনাকে অফিসে যেতে হবে, আপনি এখনও যান নাই, এটা হয় আজকে যাবেন অথবা কালকে যাবেন, সেই ক্ষেত্রে বলবেন আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটা করতে হবে, আমাকে অফিসে যেতে হবে। আই হ্যাভ টু গো টু অফিস অ্যাট 10 AM, আমাকে 10টায় অফিসে যেতে হবে। আবার এটা আই এম টু গো টু দ্য অফিস অ্যাট 10 AM, এটা হচ্ছে কি আমাকে অফিসে যেতে হয়, এর মানে হচ্ছে আপনি রোজ আগেও গেছেন, বর্তমানেও যাবেন, ভবিষ্যতেও যাবেন। এই সেন্সটা হচ্ছে আপনি অলরেডি অফিসে চাকরি করেন, জাস্ট আপনার অ্যাক্টিভিটিস শেয়ার করলেন যে আমাকে রোজ 10টার সময় অফিসে যেতে হয়, আমাকে ওখানে 3টার সময় উপস্থিত থাকতে হয়। এই কথাটার মাঝে অনেকটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার নিহিত, যদিও এটা প্রেজেন্টের, কিন্তু এই কথাটা দেখুন, এই কথাটা হচ্ছে কি আই হ্যাভ টু গো টু মাই অফিস অ্যাট 10 AM, মানে 10টার সময় আমাকে অফিসে যেতে হবে, এটা হচ্ছে হবে, এখনও আপনি যান নাই, হবে। ব্যাপারটা আশা করি আমি বুঝাতে পেরেছি। যে প্রশ্ন করেছেন এই দুটার মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন। আর বাকিগুলো তো ক্লিয়ার নাকি? বাকিগুলো আই এম হ্যাভিং মানে হচ্ছে আমাকে যেতে হচ্ছে, আই এম হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হচ্ছে। আই হ্যাভ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়েছে। আই হ্যাভ বিন হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক ফর 3 weeks, যদি সময় উল্লেখ থাকে সেক্ষেত্রে আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে স্ট্রাকচারটা আছে সেটা আপনি ব্যবহার করবেন। ওকে, সো এই ব্যাপারটা আমি আশা করি বুঝাতে পেরেছি। এখন আমরা চলে আসি আপনার এই জায়গায় হ্যাভ টু ডু এর পাস্ট অবলাইগেশন। পাস্ট অবলাইগেশন তাহলে আমরা কিভাবে করব সেদিকে আমরা একটু মনোযোগ দিই। সো পাস্ট অবলাইগেশনে প্রথমে হচ্ছে যে আমাকে কাজটা করতে হয়েছিল, আমাকে কাজটি করতে হয়েছিল, সেক্ষেত্রে ব্যবহার করবেন কি, আমরা জানি নর্মালি আই হ্যাড, ওই হ্যাবের জায়গায় হ্যাড লিখবেন, হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে কি আমাকে কাজটা করতে হয়েছিল।
আপনি আগে কাজটা করতে আপনার হয়েছিল, আপনি করেছেন, এখন করেন কিনা সেটা আমি জানি না। এটা হচ্ছে আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। ওকে, এটা হচ্ছে কি আই হ্যাড টু দ্য ওয়ার্ক। হ্যাঁ, ক্লাস পাবলিকলি আজকে করা হচ্ছে। I had to do the work, okay? I had to do the work, okay? এটা গেল। এরপর দেখুন, আচ্ছা আরেকটা বিষয় এখানে, উইল হ্যাভ টু দ্য যেটা বলছেন না, এটা ভবিষ্যতের দিকে, আমরা কিন্তু ফিউচারে এখনো যাই নাই, ঠিক আছে? ফিউচারে যাই, এটা আপনার পাস্টে আসি আমরা এখন। পাস্টে হচ্ছে কি আমাকে কাজটি করতে হয়েছিল, এরকম ক্ষেত্রে আপনি আই হ্যাড টু দ্য ওয়ার্ক ব্যবহার করবেন। এখন পাস্টেরও আপনার কন্টিনিউয়াস হতে পারে, সেক্ষেত্রে ব্যবহার করবেন কি I was having to do the work. আমাকে কাজটা করতে হচ্ছিল, মানে অতীতে কোনো একটা কাজ করায় আপনি কি ছিলেন, বাধ্য ছিলেন, কন্টিনিউ করায় আপনি বাধ্য ছিলেন। I was having to do the work, এটা। এরপর দেখুন, এটা গেল। যদি আপনাকে কাজটা অতীতে 3 দিন ধরে করতে হয়েছিল এরকম সেন্সে হয়, তাহলে ব্যবহার করবেন কি I had been having। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে সেন্সটা না, সেটা I had been having to do the work, আমাকে কাজটি করতে হচ্ছিল। ফর এখানে আপনার টাইম থাকবে ফর 3 উইকস, ঠিক আছে? ফর 3 উইকস, আমাকে 3 সপ্তাহ ধরে কাজটি করতে হচ্ছিল, এই সেন্সে, ঠিক আছে? এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন, এটা হচ্ছে অতীতে আমরা এইসব স্ট্রাকচার দিয়ে করব। এখন আমরা আসি আপনার ফিউচারে। মানে ফিউচারে যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি ফিউচারে আপনি করতে গেলে জাস্ট ব্যবহার করবেন আই উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। মানে এটা ফিউচারে চলে গেছে। কোন ফিউচারে এটা বলা যাচ্ছে না, ফিউচারে সামনে 2 দিন পরে করতে পারি, 3 দিন পরে করতে পারি, 17 দিন পরেও করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ফিউচারটা কি দূরের ভবিষ্যতে বলা যায়, হয় করে ফেলতে পারেন আপনি কালকে, কিন্তু সেক্ষেত্রে আপনি ভবিষ্যতে নেওয়ার জন্য উইল ব্যবহার করবেন, আই উইল হ্যাভ টু দ্য ওয়ার্ক। ওকে, এই ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখুন, আপনি ভবিষ্যতেও আপনার কন্টিনিউয়াস সেন্সে কাজটা করতে হতে পারে। কন্টিনিউয়াস সেন্সে যদি ভবিষ্যতে আপনি কাজটা করেন, তাহলেও আপনি একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস সেন্সে ধরেন আই উইল বি হ্যাভিং, এই যে ফিউচার কন্টিনিউয়াস যেটা, আই উইল বি হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক, এর মানে হচ্ছে আমাকে কাজটি করতে থাকতে হবে, এটা ভবিষ্যতে কন্টিনিউয়াসে থাকবেন, আপনি করতে থাকতে হবে, মানে করায় থাকতে হবে। বলে না যে তোমাকে, মানে এভাবে যখন বলে তোকে যেন আমি দেখি তুই কাজটা করতেছিস, মানে এটা ভবিষ্যতের দিকে। যদি আমরা বাংলায় বলি আর কি, কথ্য ভাষায় আমরা এইভাবে বলি যে তোকে যাতে আমি দেখি 2 মাস পরে এসে, যখন 2 মাস পরে আমি যাতে তোকে দেখি যে তুই কাজটা করতেছিস, ঠিক আছে? এই বাক্যটা আপনি এইভাবে বলবেন, ঠিক আছে? ইউ উইল বি হ্যাভিং টু দ্য ওয়ার্ক, তোমাকে কাজটি করতে থাকতে হবে, ঠিক আছে? 2 মাস পরে যাতে আমি দেখি তোমাকে কাজটি করতে থাকতে হবে, আমরা এরকম বলি। কিন্তু বাংলায় এটা যদি এইভাবে বলি না, বাংলায় বলি কি 2 মাস পরে যাতে আমি এসে দেখি তুই কাজটা করতেছিস, ঠিক আছে? অথবা এভাবে বলি যে আপনি 2 মাস পরে এসে দেখবেন আমি কাজটা করতেছি। এই যে 2 মাস পরে এসে দেখবেন আমি কাজটি করতেছি, এটার মানে হচ্ছে যে আপনি দেখবেন আমি কাজটি করতে থাকবো, করে থাকতে হবে, এরকম ব্যাপারটা, ঠিক আছে? তোমাকে কাজটি করতে থাকতে হবে, মানে করায় থাকতে হবে, বাধ্য আর কি, করায় থাকতে হবে। ওকে, এই স্ট্রাকচারটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন আরেকটা স্ট্রাকচার দেখাবো এই বাধ্যবাধকতার। দেখুন, আমরা এখানে বাধ্যবাধকতার 3টা জায়গায় আলোচনা করেছি।
যে পাস্টে, প্রেজেন্টে, ফিউচারে। আরেকটা আলোচনা করব, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সম্ভাবনায়। কিসে? সম্ভাবনায়। হ্যাভ টু এর ব্যবহার সম্ভাবনায় ব্যবহার করব। কিসে? মনে করেন যে সম্ভাব্য বাধ্যবাধক কাজ, ঠিক আছে? সম্ভাব্য হয় না, আমি উদাহরণ দিলে ওটা বুঝতে পারবেন। যেমন ধরেন বললাম, আমাকে আমাকে কাজটি করতে হতে পারে, কিন্তু শিওর না। এটাকে বলা হয় সম্ভাব্য বাধ্যবাধকতা। দেখুন, সম্ভাব্য বাধ্যবাধকতা ব্যাপারটা, আমাকে কাজটি করতে হতে পারে, মানে আমি বাধ্য হতে পারি, কিন্তু আবার নাও হতে পারি। আমাকে কাজটি করতে হতে পারে। তো এখানে দেখুন, আমাকে কাজটি করতে হতে পারে, সম্ভাবনা। সেক্ষেত্রে কি করবেন? জাস্ট এখানে একটা মেই ব্যবহার করবেন। আই মেই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হতে পারে, ঠিক আছে? আর যদি মনে করেন এই বাক্যটাকে যদি ঘুরিয়ে বলেন যে আমাকে কাজটি হয়তো করতে হতে পারে, এখানে যদি একটু অ্যাড করে দেন, মানে সম্ভাবনাটা অনেক দুর্বল বানিয়ে দেন। দেখুন, সম্ভাবনা যদি একটু দুর্বল বানিয়ে দেন, তাহলে এখানে মেয়ের পরিবর্তে কি লিখবেন? মেয়ের পরিবর্তে মাইট লিখবেন, মাইট। সম্ভাবনাটা অনেক দুর্বল, মানে আমাকে হয়তো কাজটি করতে হতে পারে, ঠিক আছে? এইভাবে যখন বলবেন তখন বলবেন আই মাইট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আর যদি নর্মাল সম্ভাবনা প্রকাশ করেন যে আমাকে কাজটি করতে হতে পারে, আই মেই হ্যাভ টু দ্য ওয়ার্ক, আই মেই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। ওকে, এই পর্যন্ত আশা করি হ্যাভ টু এর ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। ওকে, সো আশা করি আপনারা এই পর্যন্ত ব্যাপারটা বুঝতে পেরেছেন। অনেকে কমেন্ট করেছেন, সুমি খাতুন অ্যামেজিং, না বুঝার উপায় নাই, বাংলা অর্থ কি একই? বাংলা অর্থ একই। আই ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক, আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে পার্থক্য নাই, একই অর্থে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? মানে এখানে যদি পার্থক্য করতেই হয়, তাহলে আই ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক এর মানে হচ্ছে আপনি অতীতে একটা কাজ করায় অভ্যস্ত ছিলেন, মানে আমাকে কাজটা করতে হয়েছিল, এর মানে হচ্ছে আপনি রেগুলার কাজটি করতেন, ঠিক আছে? আর আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, এটার মানে হচ্ছে আপনি স্পেসিফিক একটা কাজ করেছিলেন, অতীতে আপনি একটা স্পেসিফিক একটা কাজ করতে বাধ্য ছিলেন, ঠিক আছে? এইটুকু পার্থক্য। এভাবে বোর্ডে লিখে প্রতিদিন ক্লাস নেবেন। বোর্ডে অ্যামেজিং, আই ওয়াজ টু দ্য ওয়ার্ক, আই হ্যাড টু দ্য ওয়ার্ক, এই দুইটার বাক্যের মধ্যে পার্থক্য কি? এই যে বললাম আই ওয়াজ টু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে যে অতীতে আপনি কোনো একটা কাজ করতে অভ্যস্ত ছিলেন পুরা, ঠিক আছে? ধরেন আপনি অতীতে একটা জায়গায় চাকরি করতেন, আর সেক্ষেত্রে আপনাকে রেগুলার একটা কাজ করতে হয়েছিল, এটা একটা আই ওয়াজ টু দ্য ওয়ার্ক। আর আই হ্যাড টু দ্য ওয়ার্ক হচ্ছে কি, যে অতীতে আপনার স্পেসিফিক একটা কাজ করতে হয়েছিল, এটা একটা জিনিস, আর আপনি রেগুলার একটা কাজ করতেছিলেন, সেটা কি আরেকটা জিনিস, ঠিক আছে? এই দুইটা সেন্সে আপনি দুইটা বাক্যকে ব্যবহার করতে পারবেন। ক্লিয়ার? দিস ক্লাস ইজ গ্রেট ক্লাস উইচ জেনারেট নিউ থিঙ্কিং অ্যাবাউট ভার্ব। পাবলিকলি ক্লাস করলে কি আমাদের গ্রুপে অ্যাড হয় না? আপনার পাবলিকলি ক্লাস করলেও আপনাদের যে প্লে লিস্ট, সেখানে আপনাদের ক্লাস অ্যাড হবে, ঠিক আছে? ক্লাসগুলো সেখানে আপনার অ্যাড হয়ে যাবে, অটো অ্যাড হয়ে যাবে। সো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন।
ওকে, এই ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা টোটালি যে ব্যাপারগুলো আলোচনা করেছি আমরা একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন, আমাদের আলোচনা বিষয়বস্তু ছিল একদম শুরু থেকে, এখান থেকে শুরু হয়েছিল যে আমরা হ্যাভ টু এর আলোচনা করছিলাম পাস্ট, প্রেজেন্ট, ফিউচারে, প্রেজেন্টের স্ট্রাকচার, পাস্টের স্ট্রাকচার, ফিউচারের স্ট্রাকচার, এবং এখানে আপনার দেখিয়েছে যে সম্ভাব্য স্ট্রাকচার কীরকম হবে। এখন আমরা যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এই হ্যাভ টু এর একটা বিকল্প হয়। এটা আপনার মডার্ন ইংলিশে হ্যাভ টু এর বিকল্প হয়, আমেরিকান ইংলিশে হ্যাভ টু এর বিকল্প। হ্যাভ টু এর বিকল্প হচ্ছে কি, হ্যাভ টু এর বিকল্প মানে এটা সেম স্ট্রাকচার, তবে এটাকে আপনি কখনো কখনো হ্যাভ গট টু ডু প্লাস ভার্ব ওয়ান মানে অথবা টু ডু প্লাস সামথিং, এইভাবে আপনি স্ট্রাকচারটাকে বিকল্প ওয়েতে ব্যবহার করতে পারেন। যেখানে আপনি হ্যাভ টু লিখেছেন না, আমরা এতক্ষণ যে জায়গায় হ্যাভ টু ডু সামথিং ইউজ করেছি সেই জায়গায় আপনি কি করতে পারেন, হ্যাভ গট ব্যবহার করতে পারেন। এটা এই ইংলিশটা হচ্ছে অনেকটাই ইনফর্মাল, ফর্মাল না, এবং এই ইংলিশটা হচ্ছে আমেরিকান ইংলিশ। সেম সেন্সে আপনি দেখবেন কখনো কখনো ওরা আই হ্যাভ গট টু ডু দ্য ওয়ার্ক, আই হ্যাভ গট টু দ্য ওয়ার্ক, আই হ্যাভ গট টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হবে, সেক্ষেত্রে হ্যাভ গট ব্যবহার করা হয়। জাস্ট এখানে হ্যাভ ব্যবহার করছি, ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশে হ্যাভ গট ব্যবহার করে, হ্যাভ গট। হ্যাভ গট। ওকে, এটা আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কোথাও কিভাবে এই ব্যাপারগুলো ব্যবহার করব। হ্যাভ গট। এটা আশা করি আপনারা বুঝে গেছেন। আমরা হ্যাভ টু এবং হ্যাভ গটের ব্যাপারটা আশা করি বুঝে গেছেন। আমরা এখন যেটাতে আসবো সেটা হচ্ছে বাধ্যবাধকতা বুঝাতে আমরা যে মাস্টের ব্যবহার করেছিলাম, মাস্ট প্লাস ভার্ব ওয়ান, বাধ্যবাধকতা বুঝাতে মাস্ট প্লাস ভার্ব ওয়ান। এই বাধ্যবাধকতাটা কোথায় থেকে আসে? স্পিকার থেকে আসে, যিনি এটা ব্যবহার করেন তার থেকে আসে। বাধ্যবাধকতা কোথায় থেকে আসে? স্পিকার থেকে আসে। যিনি কথা বলছেন তার থেকে যদি বাধ্যবাধকতাটা আসে তাহলে মাস্ট প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে হয়। ঠিক আছে, এখন মাস্ট প্লাস ভার্ব ওয়ানেরও কী আছে? একটা অতীত আছে, সোনালী অতীত আছে, একটা প্রেজেন্ট আছে, বর্তমান আছে, আর একটা হচ্ছে কি আপনার একটা ফিউচার আছে মাস্টের ক্ষেত্রে। ওকে, এই ব্যাপারটা দেখুন আপনারা। আমি যে টপিক্সের উপর ক্লাস করাচ্ছি সেই টপিক্সের বাইরে গিয়ে অনেকে প্রশ্ন করছেন, করলে টপিক্সের বাইরে চলে গেলে ব্যাপারটা হিবিজিবি হয়ে যায়। স্যার কুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি দিয়ে যুক্তি অসম্ভব বা সম্ভব কোনো কিছু বোঝায়, কিন্তু আমি যদি বলি সে হয়তো কাজটা করতে পারতো তাহলে কি লিখবো? সে হয়তো কাজটা করতে পারতো, এটা আলোচনা করেছি না আমরা। এই যে দেখুন, এই যে আলী আসগর ভাই আনসার করেছেন হি মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এই যে দেখুন, এগুলো কিন্তু আলোচনা করেছি, প্রত্যেকটা বিষয় আলোচনা করেছি। সো একটু ভালো করে দেখবেন, পিডিএফ ফাইল দেখবেন, পিডিএফ ফাইল পড়বেন ভালো করে, পিডিএফ আরও খুব সুন্দর করে গুছিয়ে লেখা আছে। ওকে, সো আমরা এখন যেটা দেখাচ্ছি মাস্ট প্লাস ভার্ব ওয়ানেরও একটা অতীত আছে, প্রেজেন্ট আছে, ফিউচার আছে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে আলোচনা করব। তো মাস্টের প্রেজেন্টে নিয়ে আমরা আলোচনা করি একটু, মানে মাস্টের প্রেজেন্ট হচ্ছে কোনটা? মাস্টের প্রেজেন্ট স্ট্রাকচার হচ্ছে মাস্টই। ঠিক আছে, যেমন আই মাস্ট ডু দ্য ওয়ার্ক,
আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, এর মানে হচ্ছে কি আমি কাজটি অবশ্যই করব। এটা কোন ধরনের কাজ? ঠিক এই জায়গা থেকে সামনের দিকে, নিয়ার ফিউচারের দিকে এটা, ঠিক আছে? আমি অবশ্যই কাজটি করব, আপনি এখনও করেন নাই, আপনি করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তো এখন থেকে ঠিক 2-1 দিনের মধ্যে আপনি কাজটা করবেন, অথবা নিয়ার ফিউচারের দিকে, ঠিক আছে? আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্টের। তাহলে এটা ফিউচার কি হবে? এটার ফিউচার হবে আপনাকে ফিউচারে আপনার কী করতে হবে? ধার নিতে হবে। কার থেকে ধার নিতে হবে? উইল হ্যাভ। আপনি যদি সেন্টেন্স ফিউচারে লিখতে চান তাহলে আপনাকে ওই আগের উইল হ্যাভ দিয়ে সেন্টেন্স লিখতে হবে। এই ক্ষেত্রে আপনার ধরাবাঁধা, এটার স্পেসিফিক কোনো রুলস নেই। মাস্ট দিয়ে যদি আপনি ফিউচারে কোনো কিছু লিখতে চান তাহলে উইল হ্যাভ দিয়ে লিখতে হবে। আই উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, মানে এই স্ট্রাকচারটা উইল হ্যাভের মানে হ্যাভের সাথে মিলে যাবে। এখানে মাস্টের প্রেজেন্টেরটা হচ্ছে, ভবিষ্যতেরটা হবে উইল হ্যাভ, মানে এটার ভবিষ্যৎ নেই। আপনি এইভাবে লিখতে পারবেন না আই উইল মাস্ট, ঠিক আছে? এইভাবে কোনো স্ট্রাকচার নাই, ঠিক আছে? মাস্টের কোনো ভবিষ্যৎ নাই, ঠিক আছে? এখানে উইল হ্যাভ দিয়ে সাহায্য নিয়ে আপনার ভবিষ্যতে যেতে হবে। আমি কি কথা বুঝাতে পেরেছি? দেখুন, আবার মাস্টের কোনো অতীতও নেই, কিন্তু আপনি অতীত প্রকাশ করতে পারবেন কি দিয়ে? হ্যাড দি, আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। আমি আশা করি বুঝাতে পেরেছি যে মাস্টের অতীতও নাই, ভবিষ্যৎও নাই, বাট বর্তমান আছে, বর্তমান বেঁচে আছে। ওকে, সো আমরা আশা করি মাস্টের ব্যাপারে, মাস্টের যে অতীত নাই, মাস্টের যে ভবিষ্যৎ নাই, এই ব্যাপারটা আমি আপনাকে ক্লিয়ার করেছি, ঠিক আছে? তবে অনেকে আবার বলতে পারেন যে ভাই আমি যদি এইভাবে ব্যবহার করি, দেখেন আমি একটা কনফিউশন দেখাই আপনাদের। ধরেন আমি যদি এখানে তো মাস্ট ব্যবহার করেছি, তাহলে আমি যদি এখানে এইভাবে ব্যবহার করি কি হবে? আই মাস্ট হ্যাভ ডান দি ওয়ার্ক, তাহলে এটা কি অতীতে যাবে? আই মাস্ট হ্যাভ ডান দি ওয়ার্ক, মাস্ট হ্যাভ ডান দি ওয়ার্ক যদি লিখি তাহলে কি এটা অতীতে যাবে? না, এটা অতীতে যাবে না। এটা আসলে কি প্রকাশ করছে? এটা আসলে আপনার অতীতে সম্ভাবনা প্রকাশ করছে। মানে আই মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়েছিল, মানে এটা আপনার কি আই মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে অবশ্যই কাজটি করেছে, এরকম সেন্সে আমি অবশ্যই কাজটি করেছি। এটা কি অবশ্যই কাজটি করেছি, এটা ধারণা প্রকাশ। এটা কি? এটা হচ্ছে ধারণা প্রকাশ, ধারণা প্রকাশ। নিজের ক্ষেত্রে তো ধারণা হয় না, আপনি ইউ দেন। নিজের ক্ষেত্রে আমরা ধারণা করি, নিজের ক্ষেত্রে তো শিওর হয়ে বলি, ঠিক আছে? আপনি ইউ মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক এর মানে হচ্ছে কি তুমি অবশ্যই কাজটি করেছো, তুমি অবশ্যই কাজটা করেছো। এটা অতীতে যায় না, এটাও আপনার কি বর্তমানেই থাকে। তুমি অবশ্যই কাজটা করেছো, তুমি অবশ্যই কাজটা করেছো, এটা আপনার কি, কারণ মাস্টের কোনো অতীত ফর্ম নাই, থাকলে এটা অতীতে যাইতো। ইউ মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক এর মানে হচ্ছে তুমি কাজটি অবশ্যই তুমি কাজটি করেছো। মানে আমি এটাকে মনে করেন যে এটা আমি আমার একটা ধারণা প্রকাশ করছি, তুমি অবশ্যই কাজটা করেছো, কি করো নাই, এটা হচ্ছে ধারণা, ঠিক আছে? এটা কি ধারণা দিচ্ছি আমি। ওই যে আপনাদের প্রবাবিলিটি শিখিয়েছে না, প্রবাবিলিটিতে এই স্ট্রাকচারটা ছিল, প্রবাবিলিটি সম্ভাবনা, সম্ভাবনা অতীতের সম্ভাবনা। যেমন আপনি মনে করেন যে আপনি এখন টিচার, আপনার ক্লাসে একটা স্টুডেন্ট উপস্থিত নেই, তাহলে আপনি বলবেন কি সি মাস্ট হ্যাভ গন টু দ্য ফিল্ড, হি মাস্ট হ্যাভ গন টু দ্য ফিল্ড। মানে আপনি এখান থেকে বলছেন যেহেতু আপনার স্টুডেন্টকে আপনি ক্লাসে দেখতে পাচ্ছেন না, তো আপনি নিশ্চিত হয়ে গেছেন সে হয়তো মাঠে গেছে, সে হয়তো মাঠে গেছে, এই ব্যাপারে, ঠিক আছে? সেই ব্যাপারে নিশ্চিত হয়ে যখন বলবেন তখন বলবেন সি মাস্ট হ্যাভ গন টু দ্য ফিল্ড। ওকে, এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। একজন বলেছেন লাভ কেন স্ট্যাটিক ভার্ব হয় না, ঠিক আছে? টপিক্সের বাইরে এই প্রশ্ন করছেন। ওকে, একজন বলছেন লাভ স্ট্যাটিক ভার্ব হয় না কেন? ভাই আপনি স্ট্যাটিক ভার্বের সংজ্ঞাটা তাহলে শিখেন নাই, শিখলে আপনি বুঝতে পারতেন কেন স্ট্যাটিক ভার্ব হয় না। আমরা ভার্বকে প্রথমত দুইটা ভাগে ভাগ করেছি, পুরো ফেস কিন্তু ভার্বের উপর হবে,
তো প্রথমত প্রথম ক্লাসটায় আপনি এখনো রয়েছেন, খটকায় রয়েছেন। ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কি অ্যাকশন, আরটা হচ্ছে কি স্টেট। অ্যাকশন হচ্ছে কি বলছিলাম, চোখে দেখা যায়, শোনা যায়, বলা যায়, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাকশন, মানে ফিজিক্যাল বডি দিয়ে আমরা যা করি তাই হচ্ছে কি অ্যাকশন। সো আপনি যদি হাসেন, আপনি হাসলে কি মানুষ শোনে না, মানুষ দেখে না? তাহলে এটা কি অ্যাকশন ভার্ব। স্টেট ভার্ব কোনটা? স্টেট ভার্ব হচ্ছে যেটা মানুষ দেখে না, মানুষ যেটা বুঝে না, ঠিক আছে। যেমন ধরেন আপনি বললেন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এটা সারাদিন আপনি দেখাইতে পারবেন? সারাদিন যদি ভালোবাসতে বাসতে 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 আপনি তাজমহলও বানায় ফেলেন, তাও আপনি বুঝাইতে পারবেন না, মানে মানুষ দেখবে না আপনি যে যাকে ভালোবাসেন, মানে এই কথাটা দেখবে না। হয়তো ভালোবাসার কিছু বহিঃপ্রকাশ দেখতে পাবেন, তাজমহল বানিয়ে দিল, গাড়ি কিনে দিল, মার্সিডিজ কিনে দিল, এটা কিনে দিল, সেটা কিনে দিল, ভালোবাসার বহিঃপ্রকাশ দেখবেন, কিন্তু ভালো যে বাসে, সে যে তাকে ভালোবাসে, এই ব্যাপারটা, এই ভার্বটাকে আপনি দেখাতে পারবেন না। কিন্তু লাভ ভার্বটাকে কি দেখাতে পারবেন না? আপনি যদি হাসেন, আপনার হাসি দেখে মানুষ বুঝবে যে আপনি হাসেন, হাসির একটা শব্দ হয়, সেটা আপনি শুনবেন। সো এই কারণে এটা অ্যাকশন ভার্ব, এই কারণে এটা স্টেট ভার্ব। আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে আমরা আর ক্লাস বেশি দূর বাড়াচ্ছি না, টপিকস খুবই হিবিজিবি টপিকস হয়ে যাবে পরে নতুন টপিক্সে গেলে। এতদিন আমরা শিখছিলাম কি? এতদিন আমরা শিখছিলাম সেন্স অফ মডেলস, সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজ কিসের উপর হচ্ছে? অনলি ভার্বের উপর হচ্ছে। ভালো করে খেয়াল করবেন, আমরা ভার্বকে দুটি ভাগে ভাগ করেছি, অ্যাকশন আর কি স্টেট। এরপর আমরা ভার্বকে দুটি ভাগে ভাগ করেছি, অনেকগুলো দিক থেকে ভার্বকে ভাগ করা যায়, ঠিক না? এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে ভাগ করেছিলাম আমরা অ্যাকশন আর স্টেট। আর এখন যেটা আমরা টেন্সের আলোকে ভাগ করেছি দুইভাবে, একটা হচ্ছে কি আপনার, একটা হচ্ছে ফাইনাইট সেন্স, আর একটা হচ্ছে আপনার নন ফাইনাইট সেন্স। ফাইনাইট সেন্স আর একটা কি নন ফাইনাইট সেন্স। আমরা এখন ক্লাসগুলো করছি কোন সেন্সে? ফাইনাইট সেন্সের। এরপর আমরা চলে যাব নন ফাইনাইট সেন্সে। ওকে, ফাইনাইট সেন্সে ক্লাস করতেছি এখন, আরও কিছু ক্লাস আছে ফাইনাইট সেন্সে যেগুলো টেন্সের মধ্যে পড়ে। নন ফাইনাইট যেগুলো টেন্সের মধ্যে পড়ে না, এগুলো শুরু করব কিছুদিন পর। ওকে, সো ওকে, ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।